হাসান মাসুদ খান সাহেব, আমাকে একটু আইডিয়া দেন যে এখন ক্লাসে উপস্থিতি মোটামুটি কেমন হয়, তাহলে আমি বুঝবো যে আসলে আমি ওয়েট করব নাকি শুরু করে দেব। লাস্ট উপস্থিতি বেশি হয়েছিল, তো মনে হয় এখানে নতুন আচ্ছা, একটা কথা বেজ আর কি। বেশি ল্যাগ। এখন হচ্ছে যে যেহেতু 7 বেজে গেছে, ভাই শুরু করতে পারেন যারা join করে। ঠিক আছে হাসান মাসুদ সাহেব, আপনার মনে হয় নেট প্রবলেম একটু বেশি হচ্ছে, কথা আসলে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করতেছি। আপনাদের কারোর কথা বলার প্রয়োজন হলে আপনারা হচ্ছে রেইজ হ্যান্ড অপশনটা চুজ করবেন, হাত তুলবেন আগে, তারপরে কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটু গোলাম কবির সাহেব একটু আমাকে জানান যে আমার কথাটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু জি যদি জি যাচ্ছে। শোনা যাচ্ছে না জি কথা? যাচ্ছে। জি জি জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আহ সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, অংশগ্রহণ করার জন্য, ক্লাসে আসার জন্য। 40 মিনিট পরে যেভাবে গোলাম কবির সাহেব বললেন, আবার হচ্ছে সেম লিংকে আপনারা একটু জয়েন করবেন। আচ্ছা, তা আজকে হচ্ছে আমাদের লেকচার 25 আর কি। মানে আমরা সার্কিট ইলেকট্রনিক্স এবং সিগন্যাল সিস্টেম এই পার্টটা শুরু করব রুটিন অনুযায়ী। তো লেকচার 25 অনুযায়ী আজকের ক্লাসে আমাদের টপিক গুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর হচ্ছে ওয়াই ডেল্টা ডেল্টা ওয়াই কনভার্সন কানেকশন, আর হচ্ছে দুইটা দুইটা স্টাডি আছে, একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস আর একটা হচ্ছে সুপার মেশ। সুপার মেশ আসলে মেশ অ্যানালাইসিস এর মধ্যেই পড়ে। টপিকগুলো অনেক কম, আমি চেষ্টা করব যদি সময় হয় তাহলে নোড অ্যানালাইসিসটাও একবারে কভার করে দিতে। ঠিক আছে? আচ্ছা, তো আমার স্ক্রিনে যে বইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদিকু স্যারের বই। টাইটেলটাই দেখেন, এখানে লেখা আছে নাম, রাইটার নাম আলেকজান্ডার সাদিকু। ঠিক আছে? এটা একটা বেসিক বই, বইটা মোটামুটি সবার কাছেই থাকে। তো এই বইয়ের কোন কোন পড়তে হবে, আমি যদি সেইগুলো আপনাদেরকে একটু জানাই দিই যে কোন কোন জিনিসটা একটু পড়তে হবে, বা যাদের যাদের একটু একটু বেসিকটা মনে হয় যে না আমার আরেকটু বেসিক থেকে শুরু করা দরকার, তাদের জন্য বলতেছে আর কি ডিটেলসে, যে তারা এখান থেকে চার্জ এন্ড কারেন্ট যেটা আছে এইটা, তারপর ভোল্টেজ, এই যে এইগুলো চার্জ এন্ড কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এন্ড এনার্জি, হ্যাঁ, এই জিনিসগুলো একবার একটু, খুবই বেসিক জিনিসপত্র, এগুলো একবার একটু রিভিশন দিয়ে নিতে পারেন। আহ তো এরপর হচ্ছে চ্যাপ্টার 2, এগুলো আমি দেখাবো না, এগুলো বেসিক জিনিস, যদি কারোর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে উই উইল ডিসকাস। তারপর হচ্ছে বেসিক ল। হ্যাঁ, এই এই আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ শুরু করব। আমি একবার আগে দেখাই যাচ্ছি সূচিপত্রে যে কোন কোন জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে, মানে না দেখলেই না। তো ওহমস ল অবশ্যই, তারপর কারশফস ল, হ্যাঁ, রেজিস্ট্যান্সের কিভাবে হচ্ছে প্যারালাল আর সিরিজ রেজিস্ট্যান্সের হচ্ছে ইকুইভ্যালেন্সি, তারপর হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে এগুলো। আর তারপরে মেথডস অফ অ্যানালাইসিস এর পুরাটাই, শুধু ইটা বাদ দিতে পারেন, এই যে নোড এন্ড মেশ অ্যানালাইসিস বাই ইন্সপেকশন এটা বাদ দিতে পারেন, এটা দরকার নাই। এরপর থেকে আসলে এরপর থেকে দরকার নাই, এরপর থেকে দরকার নাই, সো এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। আর এরপরে হচ্ছে নোড আর মেশ গেল, এরপরে হচ্ছে আছে থিওরাম, সোর্স ট্রান্সফরমেশন, সুপারপজিশন, এগুলো পড়তে হবে। সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, লিনিয়ারিটি প্রপার্টি,
থেভেনিন, নর্টন, ঠিক আছে। ডেরিভেশন না পড়লেও চলবে, ডেরিভেশনটা না পড়লেও চলবে। সো ম্যাক্সিমাম পাওয়ার অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। পি স্পাইস দরকার নাই আপাতত। সো এই জিনিসগুলা পড়তে হবে, ঠিক আছে, এই জিনিসগুলা পড়তে হবে। আচ্ছা, এরপরে তো অপ অ্যাম্প আজকের লেকচারে নাই, ক্যাপাসিটর এগুলো নাই, ঠিক আছে। সো ডিসি থেকে এগুলো, বাট ডিসির থিওরি খুবই কম, ডিসির প্রবলেম অনেক বেশি। সো ডিসির চেষ্টা করবেন যত বেশি প্রবলেম সলভ করা যায়, যত বেশি প্রবলেম সলভ করা যায়, ঠিক আছে। আমি এখানে আমি যদি একটু একটু দেখাই দিই ডিসি এর জন্য কি 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 বই আছে। দেখেন এখানে অনেকগুলো বই আছে। এটা এটা আলেকজান্ডার সাদিকো, বয়েল স্টেট, ফ্লয়েড, রবিন মিলার, হায়াত, নিলসন, ওয়াং, সোভোভোডা, ইরুইন, ক্যারিস, মধু। সো মানে দরকার নাই সবগুলা বই করার, কোনো দরকার নেই। অবশ্যই সাদিকো আর বয়েল স্টেটটা করবেন। এখান থেকে হচ্ছে অবশ্যই আপনার এই সাদিকো আর বয়েল স্টেট এই দুইটা অবশ্যই করবেন, ঠিক আছে। বই দুটোর সফট কপি ম্যানেজ করে নেবেন, যে কোনো জায়গাতেই থাকবে, না হলে অ্যাডমিনকে একটু রিকোয়েস্ট করতে পারেন, অ্যাডমিন ব্যবস্থা করে দেবে। আর এরপরে চাইলে হচ্ছে এই যে সম আউটলাইন আছে এটা দেখতে পারেন, ইরউইনের সার্কিট এটা দেখতে পারেন, নিলসন এটা দেখতে পারেন, আর ফ্লয়েড, ঠিক আছে। 1 2 3 4 এই চারটা। এরও বেশি দরকার হলে তো আরো অনেক সোর্স আছে, ঠিক আছে। তবে আহ, কোনো বই থেকেই আহ, মানে হুবহু কমন নাও আসতে পারে, ঠিক আছে, হুবহু কমন নাও আসতে পারে। তো কেন? কারণ এই জায়গাটা থেকে আসলে হুবহু কমন খুবই কম আসে। আহ কারণ হচ্ছে একদম বেসিক থেকে প্রশ্নগুলো হয়, এই জন্য, ঠিক আছে। আচ্ছা, তো একদম হালকা কিছু কনসেপ্ট দিয়ে আস্তে আস্তে একদম শুরু করি। তো চার্জ হচ্ছে সেই জিনিসটা যার হচ্ছে সমধর্মী একে অপরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী একে অপরকে, সরি, সমধর্মী একে অপরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আকর্ষণ করে, এবং যে জিনিসটার ফ্লো হওয়ার ফলে আমরা আসলে কারেন্ট পাই, ঠিক আছে। সেটাই চার্জ। এর মান হচ্ছে বোঝা যাচ্ছে, জানেন আপনারা, 1.6 10⁻19 কুলম। আর হচ্ছে এক মোলে কয়টা ইলেকট্রন থাকে, বা 1 কুলম হয় হচ্ছে 6.24 10⁻18 নাম্বার অফ ইলেকট্রনে। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। তাতে এখানে হচ্ছে আমি বলতে চাচ্ছি 1 2 3 এই পয়েন্টগুলো একবার রিডিং করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো কারেন্টটা হচ্ছে আপনার কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে একক সময়ে কয়টা চার্জ ফ্লো হচ্ছে এটার একটা পরিমাপ, ঠিক আছে। সো আই সমান ডিকিউ ওভার ডিটি। এখান থেকে আপনি চাইলে চার্জের মানটা বের করতে পারেন ডিফারেন্সিয়েশন দিয়ে, ইন্টিগ্রেশন দিয়ে। কিউ সমান সমান হবে তাহলে ইন্টিগ্রেশন অফ আইডিটি। এইটা থেকে এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি পার্টিসিপেন্ট পেজটা অন করে রাখতেছি, আপনাদের কারোর কনফিউশন হলে একটু হ্যান্ড রেইজ করবেন, আর খাতা কলম নিয়ে বসবেন সামনে, ঠিক আছে, খাতা কলম নিয়ে বসবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো কারেন্ট ডিসি কারেন্ট হতে পারে, আর ডিসি কারেন্টের ওয়েভ শেপ টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যালু একই থাকবে। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যালু আসলে একটা পর্যায়বৃত্তিক হারে কমবে আর বাড়বে, এটা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। আর হ্যাঁ, তো এইখানে যে এক্সাম্পল গুলো আছে এগুলো অবজেক্টিভে আসতে পারে বিভিন্ন জায়গায়। এমএসসি এর জন্য অবশ্য অবজেক্টিভ দরকার নাই, রিটেন এক্সাম গুলোতে এগুলো আসবে না, বাট বিভিন্ন ধরনের ছোটখাটো অবজেক্টিভ আসেই সব জায়গায়, ডিপার্টমেন্টাল অবজেক্টিভ। তো তার জন্য এই উদাহরণের অঙ্কগুলো দেখবেন, উদাহরণের অঙ্কগুলো দেখাই যথেষ্ট, উদাহরণ অঙ্কগুলো দেখাই যথেষ্ট, অনুশীলনী দরকার নেই। আহ হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিটারমাইন দ্য টোটাল চার্জ এন্টারিং এ টার্মিনাল বিটুইন t সমান 1 সেকেন্ড এন্ড 2 সেকেন্ড ইফ দ্য কারেন্ট পাসিং দ্য টার্মিনাল ইজ I সমান দিস। মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে আমার কোনো ওয়্যারের ভিতর দিয়ে সর্বমোট কয়টা চার্জ পাস হয়েছে সেটার একটা পরিমাপ বের করতে হবে। কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে টাইম ডিপেন্ডেন্ট, এই কারেন্টটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট, অর্থাৎ টাইমের ভ্যালু বসাইতে থাকেন, আপনি দেখেন কারেন্টের মান পাইতে থাকবে। যেমন টি যখন 1 সেকেন্ড তখন কারেন্ট কত ছিল, 3 - 1 অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। টি যখন 2 সেকেন্ড তখন ছিল হচ্ছে 12 - 2 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তার মানে 1 সেকেন্ড সময় ছিল হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 2 সেকেন্ড সময় 10 অ্যাম্পিয়ার, এভাবে 3 4 5 6 এভাবে আপনি কিন্তু কারেন্টের ভ্যালু পাইতে থাকবেন টাইমের রেসপেক্টে, ঠিক আছে। সো এটা একটা টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট।
তো এখন চার্জ বের করার ফর্মুলা আমরা জানি, চার্জ হচ্ছে ইন্টিগ্রেশন অফ আই টি। তো আই এর ভ্যালু দেওয়া আছে 3t² - t, বসাই দেন। টাইমের ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে আমাকে চার্জের মান বের করতে হবে। সুতরাং তাহলে ইন্টিগ্রেশন করলে যা আসে তাই 5.5 কুলম্ব। ঠিক আছে, কয়টা ইলেকট্রন যদি পাস করে বলে, তাহলে আপনি ওইটা বলবেন যে একটা ইলেকট্রনের চার্জ কয়তো 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে 5.5 কুলম্বে কয়টা ইলেকট্রন পাস হয়েছে, সো 5.5 কে ওই ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিলে আপনি নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা কনফিউশন হয়, পরীক্ষার সময় মনে থাকে না, তাড়াহুড়ো করে যে ইন্টিগ্রেশন করতে হবে। কি করে? সাধারণত এই টাইমের ভ্যালু 1 সেকেন্ড বসালে 2 অ্যাম্পিয়ার আসবে, আর 2 সেকেন্ড বসালে 10 অ্যাম্পিয়ার আসবে। তাহলে করে কি, যে হচ্ছে মানে দুটো কারেন্ট বিয়োগ করে 10 অ্যাম্পিয়ার -2 অ্যাম্পিয়ার, সো 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ারকে এই 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের বিয়োগফল 1 সেকেন্ড, সেটা দিয়ে গুণ করে, মানে আই আর টি গুণ করে। তো আই আর টি গুণ করলে এটা হলো। এখন এইভাবে হবে না কেন? কারণ আপনি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে যে 2 থেকে 10, এটা মনে করেন 1 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার, আর এটা 2 সেকেন্ডে এটা 10 অ্যাম্পিয়ার। মানে 1 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার আর 2 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার। তো ইফতেখার ভাই না কেউ একজন মনে হয় স্ক্রিনে মার্ক করতেছেন, একটু উনি মুছে দেন কেউ একজন। খান রিফাত ভাই অথবা হ্যাঁ হ্যাঁ, ইফতেখার ভাই, ইফতেখার ভাই, মোহাম্মদ ইফতেখার হোসেন। আপনি হচ্ছে Ctrl Z প্রেস করেন আপনার কিবোর্ডে। আচ্ছা, তো 1 সেকেন্ড সময়ে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর 2 সেকেন্ড এই বরাবর হচ্ছে টি, আর এই বরাবর হচ্ছে আপনার আই, আর 2 সেকেন্ড সময় হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 থেকে 10 সরল রেখায় গেল, নাকি এভাবে গেল, নাকি এভাবে গেল, তাই না? এর উপরে তো রেজাল্ট চেঞ্জ হবে। তো ওই জিনিসটা করে কিন্তু ইন্টিগ্রেশন, কারণ সে কি করে, সেই 1 থেকে 2 কে এই যে ডিটি ডিটি করে ভাগ করে ফেলে, ডিটি ডিটি করে ভাগ করে ফেলে। ঠিক আছে, সেই জন্য এইটা সরল রেখা নাকি বক্ররেখা এটা ধরা পড়ে যায়। তো সেভাবে করতে হবে। এখন আপনি যদি সরাসরি হচ্ছে I1 - I2 T1 - T2 এটা করে দেন, তাহলে এটা তো হলো হচ্ছে আপনার লিনিয়ার, মানে সরল রৈখিকটা হলো। তো সরল রৈখিক কি সবসময় থাকবে, ব্যাপারটা তেমন, এখানে তো নাই সরল রৈখিক। আশা করি বুঝতে পারতেছেন কেন ইন্টিগ্রেশন করেই করতে হবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল, এটা আরেকটা দেখবেন। ভোল্টেজ হচ্ছে একটা 1 কুলম্বের জন্য কৃত কাজ। ঠিক আছে, তাহলে কিউ কুলম্বের জন্য কৃত কাজ ডাব্লিউ হলে 1 কুলম্বের জন্য কৃত কাজ হবে W/Q। একই ফর্মুলা, যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে dW/dQ। আচ্ছা, তো এখানে আমি একটু কুইক কুইক যাই, একইভাবে এগুলো দেখে নেবেন। পাওয়ার এন্ড এনার্জি হচ্ছে একক সময়ে কৃত কাজের মান, আর কারেন্টের ক্ষেত্রে এই DW এর জায়গায় আপনি dW/dQ × dQ/dt লিখলে এটা IV এর সমান হয়ে যাবে। সো পাওয়ার হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। ওকে ফাইন। এখন এই ভোল্টেজ আর কারেন্টের গুণফলকে আপনি চাইলে হচ্ছে রেজিস্ট্যান্সের সম্পর্কে দেখাতে পারবেন। এই অঙ্কগুলো করবেন যেগুলো স্ক্রিনে আমি পাস করে যাচ্ছি, এই অঙ্কগুলো করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে একটু একদম সোর্সের সার্কিট এলিমেন্ট, সোর্সের একটু বেসিক কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া দিয়ে যাই একবারে, তাহলে সুবিধা হবে। তো সোর্স সাধারণত দুই ধরনের হয়, খুবই জেনারেল কথা বলে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো হচ্ছে যে তার যে কাজ, অর্থাৎ ভোল্টেজ প্রডিউস করা যদি হয়, তাহলে সে নিজে নিজেই ভোল্টেজ প্রডিউস করতে পারে। আর কারেন্ট সোর্স যদি হয়, তাহলে সে নিজে নিজেই কারেন্ট প্রডিউস করতে পারে, কানেকশন দিলেই হয়। আর ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে যে সে যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হয়, তাহলে তার ভোল্টেজের ভ্যালুটা আসলে তার নিজের উপর ডিপেন্ডেন্ট না, সেটা হয়তো অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট। তো সেই জন্য আসলে সেই সোর্সকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। একটা জেনারিক রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে যদি সোর্সটা ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ স্বাধীন হয়, তাহলে সেই সোর্সগুলোকে সাধারণত একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এই যে এই ভোল্টেজ সোর্সটা একটা সার্কেলের মধ্যে আছে, এই জন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটাও
একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কিন্তু যদি হচ্ছে এটাকে একটা ট্রায়াঙ্গুলারের মধ্যে রাখা হয় বা স্কোয়ারের মধ্যে রাখা হয় টিল্টেড ভাবে মানে একটু কাত করে, তো তাহলে সেই ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। যারা ইলেকট্রনিক্স পড়াশোনা করেছেন অথবা যারা এখানে বিএসসি পাশ করে গেছেন, ম্যাক্সিমামই তাই, তারা বলেন যে এই রিয়েলি বা আপনারা ফিজিক্যালি এই যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বলতে কি বুঝেন। আমি একটু হিন্ট দিয়ে দিই যে এই ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে হচ্ছে ব্যাটারি, যেমন আমরা ট্রিপল এ ব্যাটারি কিনি, ডাবল এ ব্যাটারি, বা হচ্ছে পেন্সিল ব্যাটারি, অথবা ডিসি 9 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। অথবা ব্যাটারি যে হবে তা না, আমাদের যেই জেনারেটর গুলো আছে সেগুলো তো আসলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তাই না? তো হচ্ছে অর্থাৎ আমাদের বাসার যে 2 পিন যেখান থেকে আমরা পাওয়ারটা পাই, হ্যাঁ, সেগুলো কিন্তু ভোল্টেজ সোর্স। একইভাবে কারেন্ট সোর্সও ইন্ডিপেন্ডেন্ট আছে। সো কেউ একজন বা যারা যারা আর কি রেসপন্স করতে চান তারা একটু রেসপন্স করেন যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, যেটা তো আমি জাস্ট দেখাচ্ছি যে এভাবে রিপ্রেজেন্ট করতে হয়, বাট বাস্তবে তারা কোথায় আছে। ডায়োড। না, ডায়োড না ভাই, ডায়োড না। ডায়োড কি ভোল্টেজ বা কারেন্ট জেনারেট করে? তা কিন্তু করে না। আচ্ছা, অন্য আর কেউ যদি বলেন, রেসপন্স করেন। ভুল হলে সমস্যা নাই, আমি যে ডায়োড নিয়ে এখন একটু বক বক করবো। হ্যাঁ, জিকু ভাই বলেন। ইন্ডাক্টর বা ক্যাপাসিটর। ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কি সোর্স ভাই? তারা কি সোর্স? তারা তো সোর্স না। ক্যাপাসিটর ইন্ডাক্টর। না, এটা 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 আসলে সোর্স না। থ্যাংক ইউ ফর রেসপন্সিং, বাট এটা সোর্স না, এটাও বলবো বলবো তাহলে। ফেট কি? ফেট 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 একটু ঠিক দিকে যাচ্ছেন, কারণ বেশিরভাগই বলা হয়ে গেছে, বাকি আছে আসলে ফেট আর বিজেপি। না না, ফেট ট্রানজিস্টরের মধ্যে কনফিউশন, তো ফেট আর ট্রানজিস্টরের মধ্যে কনফিউশন এখন ওইটাই। আচ্ছা, ফেট আর রেকটিফায়ার। ট্রানজিস্টর বলছেন। হ্যাঁ, নাওমি কে কে বললেন? রেকটিফায়ার বা কিছু একটা। আমি বলেছি। ট্রানজিস্টর অপারেশনাল এমপ্লিফায়ার। ট্রানজিস্টর আর অপারেশনাল অ্যাম্পলিফায়ার। আচ্ছা, আর কেউ অন্য কোনো মত? ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে একজন বললেন যে ডায়োড, ঠিক আছে। সো ডায়োড তো না ভাই, কারণ হচ্ছে ডায়োড হচ্ছে আপনার সুইচের মতো কাজ করে। স্মল সিগনালে বা এসি সিগনালে কখনো কখনো অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এটা না, মানে এখানে যদি আপনি পাওয়ার দেন তাহলে সেটা আর কি অপারেট করবে, সেটা আর কি একটা সুইচ বা একটা ডিভাইডার, একটা ডিসাইডার, ঠিক আছে। সে নিজে কিন্তু কোনো পাওয়ার জেনারেট করতে পারতেছে না, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েও না। ওকে, ফাইন। ক্যাপাসিটর বলেছিলেন কেউ কেউ, ইন্ডাক্টর বলেছিলেন কেউ কেউ, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা স্টোরিং ডিভাইস, এনার্জি স্টোরিং ডিভাইস। কিন্তু কিভাবে বোঝাই জিনিসটা, মানে আই মিন হচ্ছে, মানে এটার হচ্ছে ইটস কাইন্ড অফ, মানে স্টোরেজ। স্টোরেজ মানে হচ্ছে এটা সোর্স না। আই মিন একটা সোর্স কি করে বলেন তো? একটা সোর্স কিন্তু সার্কুলেট করে, অর্থাৎ দাঁড়ান, মানে মনে করে এটা একটা ব্যাটারি, ঠিক আছে। এটা একটা ব্যাটারি, সেখানে একটা রেজিস্ট্যান্স আছে। সেই ব্যাটারিটা কি করবে? এই ব্যাটারি কিন্তু চার্জকে এই সার্কুলার পথে ঘোরাবে, এবং ঘোরাবে একটা নাম্বার অফ টাইম ঘোরাবে, অর্থাৎ সাম 1000 টাইমস হয়তো ঘোরাবে, তারপরে সে তার ব্যাটারির কার্যশক্তি শেষ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু ঘোরাবে। বাট স্টোরেজ জিনিসটা কি হচ্ছে? স্টোরেজ জিনিসটা হচ্ছে একবারই ঘোরাবে, অর্থাৎ একবার ঘোরাই তার কাজ শেষ।
সে হয় স্টোর করে রাখবে, তারপর আপনি তাকে যদি রেজিস্ট্যান্স কানেক্ট করে দেন তো সব ডিসচার্জ হয়ে যাবে, শেষ, ওয়ান টাইম। আইদার আপনি এখানে এনার্জি স্টোর করে রাখেন অথবা কানেকশন ক্লোজ, সার্কিটটা ক্লোজ করে এনার্জিটা ডিসপাস করে দেন। তো এটা ওয়ান টাইম আর কি, এটা সার্কুলেট করতে পারে না, কন্টিনিউয়াস সার্কুলেট করতে পারে না। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টোরেজ এন্ড সোর্স। ঠিক আছে, ইন্ডাক্টরও তাই, ক্যাপাসিটর হচ্ছে আপনার ভোল্টেজ ডিসচার্জ করে, ইন্ডাক্টর কারেন্ট ডিসচার্জ করে। ঠিক আছে, সো ক্যাপাসিটর আর ইন্ডাক্টর তো না, হ্যাঁ এগুলো সোর্স না, এগুলো স্টোরেজ, এনার্জি স্টোরিং ডিভাইস। আচ্ছা, এরপরে বলতেছিলাম যে বিজেটি আর ফেট। তো বিজেটি আর ফেট তারা নিজেরাও কিন্তু ভাই, যেটা বলতেছিলাম, তারা নিজেরা কিন্তু সুইচ আর অ্যাম্পলিফায়ারের মতো বিহেভিয়ার করে। বিজেটি আর ফেট দুইটাই হচ্ছে ডায়োডের মতোই, মানে দুইটাই তো ব্যাক টু ব্যাক ডায়োড ছাড়া আর কিছুই না, তাই না? ফেট হচ্ছে ব্যাক টু ব্যাক ডায়োড, সরি বিজেটি হচ্ছে ব্যাক টু ব্যাক ডায়োড, আর ফেট হচ্ছে আপনার একটা আইসোলেটেড চ্যানেলের ভিতর দিয়ে কারেন্ট যায়, অক্সাইড দিয়ে আলাদা করা থাকে। কিন্তু সেগুলো তো হচ্ছে আপনার তাকে তো আপনার বায়াসিং করা লাগে, রাইট? মানে তাকে কিন্তু আপনি বাইরে থেকে ব্যাটারি কানেকশন দেন, তারপরে সেটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করেন অথবা সুইচ হিসেবে ব্যবহার করেন, তাই না? মানে হয় সে অফ থাকবে, কাট অফ থাকবে, অথবা সে অ্যাম্পলিফাই করবে। তো বিজেটি আর মসফেট দিয়ে হচ্ছে সোর্স বানানো যায়, অর্থাৎ আপনারা হয়তো কারেন্ট মিরর সার্কিট করছেন, ফেট দিয়েও যেটা বানানো যায়, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার করছেন, তাই না? এখান থেকে হচ্ছে আউটপুট কারেন্টটা আসে, আইএসএস। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা হচ্ছে আপনার একটা কারেন্ট সোর্স। এই মসফেটের কারেন্টের উপরে এই এখান থেকে যে আউটপুট নেবেন কারেন্টটা, সেটা ডিপেন্ড করবে। এই মসফেটের কারেন্ট কমে গেলে এই কারেন্ট কমে যাবে, এই মসফেটের কারেন্ট বেড়ে গেলে এই কারেন্ট বেড়ে যাবে। সো এটা কিন্তু পুরোটা মিলে একটা ডিপেন্ডেন্ট সোর্স, যার মধ্যে দুইটা ফেট থাকতে পারে বা দুইটা বিজেটি দিয়েও একই সার্কিট বানানো যায়। এখানে এভাবে এভাবে করে দিলেই বিজেটি হয়ে যাবে আর কি। এটা পারফরমেন্সের উপরে ভ্যারি করবে আসলে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা অপারেশনাল অ্যাম্পলিফায়ার কেউ একজন বলতেছিলেন। অপারেশনাল অ্যাম্পলিফায়ার তো না ভাই, কারণ অপারেশনাল অ্যাম্পলিফায়ারে তো হচ্ছে আপনার বায়াসিং করা থাকে। ঠিক আছে, মানে সে নিজে নিজে তো ভোল্টেজ জেনারেট করতে পারতেছে না, তাই না? এখানে আপনি আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছেন, সেটা কিন্তু পাচ্ছেন আপনার হচ্ছে এই বায়াস ভোল্টেজের জন্য। ঠিক আছে, কিন্তু অপ অ্যাম্প নিজে নিজে তো সার্কুলেট করতে পারে না। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সার্কিটটাতে খেয়াল করেন, এই যে এখান থেকে যে আউটপুটটা নিবেন কারেন্টটা, সেই কারেন্ট নিয়ে যদি আপনি একটা সার্কিট তৈরি করেন এখানে, তার ভেতরে এটা সার্কুলেট করতে পারবে, সুন্দরভাবে সার্কুলেট করতে পারবে। ঠিক আছে, সো এই পুরো ব্লকটা কিন্তু একটা সোর্সের মতো বিহেভ করতেছে। ঠিক আছে, বাট অপ অ্যাম্পে তো আপনার আলাদা আপনার পজিটিভ নেগেটিভ বায়াস দেওয়া লাগে। সো আমি একটা এক্সাম্পল বলছি, কারেন্ট মিরর সার্কিট। এছাড়াও আরো অনেক আছে, আমার এই মুহূর্তে মনে নাই। আহ কি হতে পারে আর, অসিলেটর হতে পারে, এক ওয়ান কাইন্ড অফ সোর্স। ঠিক আছে, অসিলেটর কিন্তু এসি সোর্স। ঠিক আছে, এখন অসিলেটরের মধ্যে আবার অসিলেটর বানানো হয় অপ অ্যাম্প দিয়ে। সো অপ অ্যাম্প একটা, অপ অ্যাম্প নিজে না, বাট অপ অ্যাম্প দিয়ে যখন আপনি বিভিন্ন সার্কিট টার্কিট দিবেন, পজিটিভ ফিডব্যাক দিবেন, তখন এই পুরোটা মিলে একটা ডিপেন্ডেন্ট সোর্সের মতো বিহেভিয়ার করতে পারে। ঠিক আছে, শুধু অপ অ্যাম্প না। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, বেসিক আলোচনা করতেছি তো, এগুলো আসলে ইম্পর্টেন্ট না কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, তো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভোল্টেজ আসলে কারেন্ট, অন্য কোনো ব্রাঞ্চের কারেন্টের উপরও ডিপেন্ড করতে পারে, অন্য কোনো ব্রাঞ্চের ভোল্টেজের উপরও ডিপেন্ড করতে পারে। আবার একইভাবে কারেন্টের মানটাও অন্য কোনো জায়গার ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে, আর অন্য কোনো জায়গায় কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে। এর উপর বেসিস করে চার ভাগে ভাগ করা হচ্ছে ভোল্টেজ। এগুলো পড়ে নিন, হ্যাঁ এগুলো পড়ে নিন। আচ্ছা, সো এই যে এইখানে দেখেন এই এক্সাম্পলে, এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এর মান দেওয়া আছে 0.2 আই। আই এর ভ্যালু হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট যাবে। এখন যদি আপনি এটা 20 ভোল্ট না দিয়ে 30 ভোল্ট করে দিতেন, তাহলে অবভিয়াসলি এই আই এর মান বেড়ে যেত। এই আই এর মান যদি বেড়ে যেত, তাহলে এই কারেন্ট সোর্সের মানও বেড়ে যেত। ঠিক আছে, সো এইটা হচ্ছে রিয়ালাইজেশন করা হয়েছে অন্য কোনো একটা সার্কিটকে। যেমন আমরা যেমন এই যে বিজেটি থাকে না, এই বিজেটি একটা ফিজিক্যাল ডিভাইস, এটাকে রিয়ালাইজেশন কিভাবে করি? রিয়ালাইজেশন করি হচ্ছে এরকম করে, তাই তো?
এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে এমিটার। যেখানে এই নোডের ভোল্টেজ যদি ভিবিই হয়, তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু হয় হচ্ছে জিএম ভিবিই, যেখানে এই রেজিস্ট্যান্সের মান থাকে হচ্ছে আর পাই। এটা স্মল সিগন্যাল মডেল আর কি বলতে চাচ্ছে। সো এই সোর্সটা কিন্তু আপনার কি ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, ভিসিআইএস, ভোল্টেজ কন্ট্রোলড, সরি ভিসিসিএস, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। কারণ এই কারেন্টের ভ্যালু বেড়ে যাবে যদি আপনার এই বেজ এমিটারের ভোল্টেজ বেড়ে যায়। তাই কিন্তু হয়, খেয়াল করে দেখেন, এখানে যদি বেজ এমিটার ভোল্টেজ যদি বেড়ে যায়, তাহলে কালেক্টর কারেন্ট কিন্তু বেড়ে যায়। তো সেইটার একটা মডেলিং করা হয়েছে হচ্ছে এইভাবে। তো এই সার্কিটটা হয়তো কোনো না কোনো মডেলিং আলা সার্কিট, এটা ফিজিক্যাল সার্কিট না। কারণ তাহলে তো ম্যাজিকের মতো, যে ভাই এইখানে আমি কারেন্ট বাড়াই দিচ্ছি তার জন্য এখানে কারেন্ট বেড়ে যাচ্ছে। সো দিস ইজ নট ম্যাজিক না, এটা হচ্ছে একটা মডেলিং করা হয়েছে এইরকম কোন একটা ডিভাইসের, বা এইরকম কোন অনেকগুলো ডিভাইসের একটা মডেল সার্কিট। ঠিক আছে, আমি একটু ফিজিক্যালি কানেক্ট করার ট্রাই করতেছি, আপনারা যেটা এতদিন জেনে আসছেন যে কোনটা ডিপেন্ডেন্ট সার্কিট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিট, এবং আসলে তারা কোথায় থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল ডিপেন্ডেন্ট সার্কিটের মামলা। হ্যাঁ, আচ্ছা। তো এই চ্যাপ্টার থেকে আপনারা একদম বেসিক অঙ্ক নিজের মতো করে করবেন। আপনাদের ইসে দেওয়া থাকবে, শিটে দেওয়া থাকবে, সেগুলো করবেন, আর নিজের মতো করে করে যাদের বেসিক দুর্বল তারা ওই চ্যাপ্টারটার অনুশীলনীটা করে বেসিকটা ক্লিয়ার করে নেবেন। ওহমস ল, আর সমান রো এল বাই এ, এভরিবডি নোজ। ওহমস ল, সরি ওহমস ল হচ্ছে ভি সমান আই আর। এখান থেকে পাওয়ারের আর দুইটা ফর্মুলা পাওয়া যায় আর কি, ভি স্কয়ার ওভার আর এবং আই স্কয়ার আর। ওকে, এই যে ওহম সাহেব। আচ্ছা, তো এগুলো দেখে নিয়েন। হ্যাঁ, এগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি। এই জিনিসটা একটু পড়তে হবে অঙ্ক ভালোভাবে পারার জন্য। এই জিনিসটা আরেকবার আপনারা একটু শুরু থেকে শুরু করবেন, সেটা হচ্ছে নোড কি, ব্রাঞ্চ কি, আর লুপ কি। এই তিনটা জিনিস ভালো করে বুঝলেই আপনাদেরকে অনেক সহজে সার্কিট অ্যানালাইসিস করতে পারবেন। সো নোড জিনিসটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত কোন সার্কিটের কন্ডাক্টিং ওয়্যারকে একটা নির্দিষ্ট পয়েন্ট হিসাবে কম্পেয়ার করা যায় বা তুলনা করা যায়। আবার বলতেছি, যতক্ষণ না পর্যন্ত কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত সার্কিটের কন্ডাক্টিং ওয়্যারকে একটা বিন্দু হিসাবে কনসিডার করা যায়। সেই বিন্দুগুলোকে বলা হয় একটা সার্কিটের নোডস। এই সার্কিটটা খেয়াল করেন, এই সার্কিটের মধ্যে আহ এই সার্কিটের মধ্যে যে এই জায়গাটা, এই জায়গাটুকুর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট নাই। সেইটুকু একটা বিন্দুর মতো কম্পেয়ার করতে পারবেন। সেই বিন্দুটা হচ্ছে কি, বি বিন্দু। এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। সেই সার্কিট হচ্ছে মোট তিনটা নোড আছে বা তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট, আর একটা হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে, আই হোপ বুঝছেন আপনারা। আচ্ছা, নিচে আসেন, দেখেন এই সার্কিটে কয়টা নোড আছে। এই সার্কিটে হচ্ছে এইটুকুতে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট নাই, সেইটুকু একটা বিন্দু। এইটুকু, এটুকুতেও কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট নাই, সো পুরাটাই একটা বিন্দু বি। আর এইটুকুতেও কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট নাই, সেটাও একটাই বিন্দুর মতো বিহেভ করবে, এটা হচ্ছে সি। আচ্ছা, উপরে আর নিচে সার্কিট আসলে একই সার্কিট, একই সার্কিট। আচ্ছা, সো এইখানে ওরা একটা ইয়া দিছে যে নাম্বার অফ ব্রাঞ্চ সমান সমান হবে এল প্লাস এন মাইনাস ওয়ান, অর্থাৎ লুপ লুপ নাম্বার, ইন্ডিপেন্ডেন্ট লুপ। হ্যাঁ, এল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ, লুপ নাম্বার এর সাথে নোড নাম্বার যোগ করে এক বিয়োগ করলে ব্রাঞ্চ পাওয়া যাবে। ঠিক আছে, ব্রাঞ্চ জিনিসটা কি, ব্রাঞ্চ জিনিস আর জাংশন জিনিস, যেটা এখানে লেখা নাই, আপনারা চাইলে একটু লিখে নিতে পারেন। আমি বলতে চাচ্ছি হচ্ছে হোয়াট ইজ ব্রাঞ্চ আর হোয়াট ইজ জাংশন। ঠিক আছে, জাংশনের হচ্ছে টেক ইন পয়েন্ট বা টেক আউট পয়েন্ট থাকে। যেমন এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন। কারণ জাংশন গুলো মানে হচ্ছে যেখানে যেখানে আপনি ওয়্যারকে জোড়া লাগাইছেন, এগুলো একটা জাংশন, বাট এগুলো কিন্তু একটা নোড না। যেমন আমি ফিগারে তিনটা জাংশন আঁকাইছি, বাট এই তিনটা জাংশনই কিন্তু একটা নোডের অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্রাঞ্চ কোনগুলো, ব্রাঞ্চ হচ্ছে জাংশনের
সাথে যেগুলো জাংশন টু জাংশন যেগুলো লাগানো থাকে, জাংশন টু জাংশন যেগুলো লাগানো থাকে, যেমন যেমন এইটা একটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, জাংশন টু জাংশন লাগানো থাকে বলছি, সেই পুরোটা হচ্ছে একটা ব্রাঞ্চ। আবার এটা একটা জাংশন, সেই পুরোটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এই পুরোটা একটা ব্রাঞ্চ, এই পুরোটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। আশা করি বুঝছেন যে জাংশন আর ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ ব্রাঞ্চ কি আর নোড কি, ঠিক আছে, আর জাংশন কি, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট বোঝা। আচ্ছা, তাহলে এই সার্কিটের ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ। এই দুটা মিলে যে লুপ, ওটা ইন্ডিপেন্ডেন্ট না, স্বাধীন না। ওই লুপের মধ্যে আরো দুইটা লুপ আছে, ওই যে যৌগিক আর মৌলিক শব্দের মতো। মৌলিক শব্দ খোঁজা যেমন মানে যার মধ্যে আর কোনো লুপ নাই, তেমন ইন্ডিপেন্ডেন্ট লুপ হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটা ইন্ডিপেন্ডেন্ট লুপ এল। আর নোড কয়টা আছে? একটা নোড, দুইটা নোড, তিনটা নোড। তাহলে 3 3 6 বিয়োগ 1, 3 3 6 বিয়োগ 1 করলে হচ্ছে 5। তাহলে এখানে ব্রাঞ্চ থাকা উচিত 5টা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আপনাদের হচ্ছে বয়েল স্টেট স্যারের বইয়ে আর হচ্ছে এটা সাদিকু স্যারের বইয়ে ব্রাঞ্চের সংখ্যা একটু দুই রকমের দেওয়া আছে। আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি যে দুই রকমের, দুই রকম আসলে কি। একরকম তো আপনারা পড়লেন, যেটা আমি বললাম এখন, যে আপনার জাংশন টু জাংশনই হচ্ছে ব্রাঞ্চ। আর এই বইয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ ব্রাঞ্চ রিপ্রেজেন্ট এ সিঙ্গেল এলিমেন্ট সাচ এজ এ ভোল্টেজ, মানে ওরা এলিমেন্ট ধরে ধরে ব্রাঞ্চের সংজ্ঞা দিচ্ছে। অর্থাৎ এই একটা এলিমেন্ট আছে, তো তার মানে এটা একটা ব্রাঞ্চ, এই একটা এলিমেন্ট আছে, সো এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ। সাদিকু স্যারের বইয়ে এইগুলোকে ব্রাঞ্চ বলতেছে না, এইগুলোকে, এই যে এটা 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 এইগুলোকে ব্রাঞ্চ বলতেছে না, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র যেখানে এলিমেন্ট থাকবে সেটাকে ব্রাঞ্চ বলতে, এটা সাদিকু স্যারের বই। বাট অন্য কিছু বইয়ে দেখবেন যে ব্রাঞ্চ মানেই হচ্ছে জাংশন টু জাংশন, আসলে কিছু লাগানো আছে কি এটা দেখার দরকার নেই, জাংশন টু জাংশন সংযোগ হচ্ছে ব্রাঞ্চ। তাহলে ভাই ঝামেলায় পড়বো না? উত্তর হচ্ছে না, ঝামেলায় পড়বেন না। কারণ আপনার ব্রাঞ্চ গোনার প্রয়োজন নাই, আপনার নোড অ্যানালাইসিস করার জন্য নোড গোনা লাগে, আর কেভিএল অ্যাপ্লাই করার জন্য লুপ গোনা লাগে। সো ব্রাঞ্চ আসলে গোনার প্রয়োজন নাই। সুতরাং কোন বইয়ে কেমন লেখা আছে ডাজন্ট ম্যাটার আসলে, নোড আর লুপটা ভালো করে বুঝলেই হয়েছে। এই দুটো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে পরের ভিডিওতে শুরু করেন, একই লিঙ্কে আবার জয়েন